ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে এই ভিপি সাদিক কায়েম। ন্যারেটিভসের একটা জরিপে দেখা গেছে সাদিক কায়েমের উপর সন্তুষ্ট এরকম সংখ্যা হচ্ছে 93% শিক্ষার্থীর। আমরা দেখলাম যে ডাকসুকে কেন্দ্র করে, ছাত্র সংসদকে কেন্দ্র করে ইতিপূর্বের ছাত্র নেতারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, লুটপাট করেছে, সেখানে অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে অনেক অনেক কাজ করেছেন, যেটি আসলে স্বপ্নের ব্যাপার ছিল। নিঃসন্দেহে ছাত্রদের কল্যাণের জন্য চীনের সঙ্গে, চীনের বিভিন্ন জায়গা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করে তিনি দেশে ফিরে এমন কিছু উপহার দিতে পারবেন ছাত্রদের জন্য, এমন কোনো কর্মসংস্থান বা বৃত্তি কিংবা এমন কোনো অফার তিনি নিয়ে আসবেন যেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্মুখ হয়ে আছে। তারেক রহমান জুনে চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এখন পর্যন্ত দেশের বাইরে পা রাখেননি, কোনো দেশের সফর যাননি। সবাই চীন সফরে যাচ্ছে। আমরা যখন ভাবছিলাম যে ট্রাম্প চীন সফরে গেল, এখন আবার পুতিনও যাচ্ছে, জুনে যাচ্ছেন তারেক রহমান, ঠিক সেই সময় আমাদের কাছে খবর এলো আগামীকালই চীন সফরে যাচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিশ্বের সব মোড়ল দেশের মোড়লেরা, বড় বড় দেশগুলোর প্রধানেরা, ইভেন বাংলাদেশের প্রধানও যখন চীন সফর মোটামুটি ঠিক করলেন, ঠিক তার পূর্ব মুহূর্তে বাংলাদেশের একজন ছাত্রনেতা, জনপ্রিয় ছাত্রনেতা সাদিক কায়েম চীন সফরে যাচ্ছেন, এবং সেটি কালচারাল অ্যাফেয়ার্সের যিনি দায়িত্বে ছিলেন তার আমন্ত্রণে গতকাল তিনি নিচে এসে সাদিক কায়েমকে দাওয়াত দিয়ে গেছেন এবং তার বিয়েতে ফুল দিয়ে সংবর্ধনা, অভিনন্দন জানিয়ে গেছেন। একজন ছাত্রনেতার, ডাকসু নেতার চীন সফরে এটা প্রথম নয়। এই কমিটি নির্বাচিত হওয়ার পর এর আগেও একবার মার্চেও আমরা একবার দেখেছি তারা চীন সফরে গেছে। সো এইবারের চীন সফর আসলে খুব বেশি আলাদা কিছু যে অর্থ বহন করে সেটা নয়। আবার ঠিক যখন বিশ্বের মোড়ল দেশগুলো বা প্রত্যেকেই মোটামুটি চীন সফরে যাচ্ছে, ঠিক সেই সময় একটি রাজনৈতিক দলের ব্যানারে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্র নেতা যখন, বা বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস সহ বা এই ডাকসু কমিটির 15 জন ছাত্র নেতা যখন চীন সফরে যাচ্ছেন, সেটি নিঃসন্দেহে কোনো আলাদা গুরুত্ব আছে। আমরা দেখলাম ডাকসু ভিপির বিয়েটাও বেশ গুরুত্ব সহকারে সকল মিডিয়া কাভারেজ দিয়েছে। মানুষ এটাকে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে। দাওয়াত দেওয়ার ছাড়াও অনেক মানুষ শুধু ব্যক্তিগত আগ্রহ, ভালোবাসা, অধিকার থেকে এই বিয়েতে এসে হাজির হয়েছে। কারো মতে 18 থেকে 20 হাজার মানুষ সাদিক কায়েমের বিয়েতে উপস্থিত হয়েছেন, কারো মতে আবার 8 থেকে 10 হাজার মানুষকে ইনভাইট করা হয়েছে শুধু এই সাদিক কায়েমের বিয়ে উপলক্ষে। অনেকেরই ধারণা এটা যে আসলে এত লোক কি দরকার ছিল, কিন্তু আসলে ডাকসু ভিপির বা ডাকসু নির্বাচন বা ডাকসু নেতাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের প্রতি সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা, আগ্রহটা একটু অন্যরকম। আর তার উপর আবার সাদিক কায়েমের ওপর মানুষের যে আগ্রহ, সারা বাংলাদেশের মানুষের যে আগ্রহ, সেটি আরো বড় ধরনের একটা বিস্ফোরণ বলা চলে। এর কারণ হচ্ছে এই সাদিক কায়েম, যাকে আমরা বিপ্লবের সময় সালমান হিসেবে দেখেছি, এই সাদিক কায়েমই বিপ্লবীদেরকে অ্যাকোমোডেশন করেছেন, কাদের কি করতে হবে না করতে হবে সেই ডিসিশনগুলো নিয়েছেন, কাকে কোথায় থাকতে হবে, তাদের নিরাপত্তা, তাদের মেডিকেল, ইভেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, আন্দোলনের গতি, প্রকৃতি, ম্যানিফেস্টো, সকল কিছু যিনি তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, পরিকল্পনায় যিনি ছিলেন, তিনি এই সালমান বা সাদিক কায়েম। অর্থাৎ একটি বিপ্লব সফল করার ক্ষেত্রে যে কয়েকজন বিপ্লবীর অবদান অবিস্মরণীয়, তাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের
পাশাপাশি নাসির আহমেদ পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের পাশাপাশি সাদিক কায়েম নামটাও ওতপ্রোতভাবে জড়িত। তো যে কারণে এই সাদিক কায়েমের প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি, অধিকার বোধটা অনেক বেশি। তার উপর আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে এই ভিপি সাদিক কায়েম। এর বাইরেও আরেকটা গুরুত্ব আছে, সেটি হচ্ছে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে সাদিক কায়েম সিটি কর্পোরেশন নির্বাচন করবেন, যার ফলে সব শ্রেণী পেশার মানুষের এবং এই যে নির্বাচনের সিদ্ধান্তটা জামাত নিচ্ছে, এই নির্বাচনটার সিদ্ধান্তে কে প্রার্থী হবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কে নির্বাচন করবেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জামাত ইসলাম এবার ঘোষণা দিয়ে তাদের দায়িত্বশীলদের, রোকনদের, যাদের উপর সংগঠন বেজ করে থাকে তাদের ভোট গ্রহণ করেছে, সমর্থন বা কে কাকে চাইছে বা কাকে রাখলে ভালো হবে সে মতামত চেয়েছিল। এবং সে মতামতের প্রেক্ষিতেই কিন্তু সাদিক কায়েমকে এই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী করার মোটামুটি একটা সিদ্ধান্ত জামাত থেকে পাওয়া গেছে। তো এই যে এত কিছুর পেছনে সাদিক কায়েম, সেই সাদিক কায়েমকে আসলে ব্যক্তিগতভাবেও যারা চেনেন তারা তার ব্যাপারে আরো বেশি মুগ্ধতার কথা বলেছেন। একজন বললেন এই সাদিক কায়েমকে সৌদি দূতাবাস থেকে বিয়ে উপলক্ষে একটা গাড়ি উপহার দিয়েছিল, তিনি গাড়ি উপহার নেননি। নির্দোষ এরকম একটি উপহার, উপঢৌকন যে অবলীলায় প্রত্যাখ্যান করতে পারে, তার হৃদয় কত বড় এবং তিনি যে কতটা সৎ হতে পারেন এই ব্যাপারটা তিনি প্রায় এই গত 7-8 মাসের দায়িত্ব পালনে মোটামুটি দেখিয়ে দিয়েছেন। ন্যারেটিভসের একটা জরিপে দেখা গেছে সাদিক কায়েমের উপর সন্তুষ্ট এরকম সংখ্যা হচ্ছে 93% শিক্ষার্থীর। বিভিন্ন কাজে কতটা সফল হয়েছে, হল ভিত্তিক কাজে, সেশন ভিত্তিক কাজে, মানে বিভিন্ন টাইপের যে জরিপ তারা চালিয়েছে তাতে দেখা গেছে প্রায় 75 থেকে 93% শিক্ষার্থী এই ডাকসুর ব্যাপারে, ডাকসুর কাজের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছেন এবং তাদেরকে সফল মনে করছেন। আমরা দেখলাম যে ডাকসুকে কেন্দ্র করে, ছাত্র সংসদকে কেন্দ্র করে ইতিপূর্বের ছাত্র নেতারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, লুটপাট করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিংবা ট্রেজারার বা অন্যান্য কমিটির বডির লোকদের অসহযোগিতা, প্রতিকূলতা সত্ত্বেও সাদিক কায়েম বাহিনী কোটি কোটি টাকা বিদেশি সহযোগিতা, বিদেশি বা দেশের ভেতরকার অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে অনেক অনেক কাজ করেছেন, যেটি আসলে স্বপ্নের ব্যাপার ছিল। একটা শিক্ষাঙ্গনে এত বড় কাজ হতে পারে এবং অন্যান্য ছাত্র সংসদগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তারা এটাকে নিয়ে একটু মজা করেও বলেছেন যে আমাদেরকেও কিছু বরাদ্দ দেন। অর্থাৎ এইখানে এত বেশি বরাদ্দ সাদিক কায়েমরা নিয়ে এসেছে যেটি আসলে ভবিষ্যতে আরো কত বছরের সম্ভব সেটি আসলে বলাই কঠিন হয়ে গেছে। কারণ এই ধরনের বাজেট ইতিপূর্বে আমরা কখনো কাউকে নিয়ে আসতে দেখিনি, ছাত্রদের কল্যাণের জন্য, বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য এত কাজ করতে আমরা কখনো দেখিনি। সেই সাদিক বাহিনী এবার যাচ্ছেন, আবার চীনে যাচ্ছেন এবং একটি সরকারি কমিটির আহ্বানে যাচ্ছেন। নিঃসন্দেহে ছাত্রদের কল্যাণের জন্য চীনের সঙ্গে, চীনের বিভিন্ন জায়গা বিশ্ববিদ্যালয় ভ্রমণ করে তিনি দেশে ফিরে এমন কিছু উপহার দিতে পারবেন ছাত্রদের জন্য, এমন কোনো কর্মসংস্থান বা বৃত্তি কিংবা এমন কোনো অফার তিনি নিয়ে আসবেন যেটির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্মুখ হয়ে আছে। অপরদিকে আরেকটা খবর আমাদেরকে কিছুটা হলেও দ্বিধায় ফেলে দিয়েছে এবং আশান্বিত করেছে, সেটি হচ্ছে তারেক রহমান জুনে চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এখন পর্যন্ত দেশের বাইরে পা রাখেননি, কোনো দেশের সফর যাননি। এটা নিয়ে তার নিন্দুকেরা বা সমালোচকরা বলছেন যে কোনো দেশই তাকে আসলে সেভাবে আমন্ত্রণ জানায়নি, বা ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে আমরা নিজেরাও মনে করছি যে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ছে এবং ভারতের কাছে নতজানু হয়ে থাকার কারণে ভারত অখুশি হবে বলে আসলে বিএনপি প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দেশেই সফরে যাওয়ার সাহস করছেন না বা তাকে কেউ দাওয়াতও সেভাবে দিচ্ছে না। কিন্তু আমরা
ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার একটা সাক্ষাৎকারে দেখলাম সে খুব স্বাভাবিকভাবেই বলেছে, সাধারণভাবে বলেছে, তেমন কোনো নিশ্চয়তা দিয়ে বলেনি বলে আমাদের সন্দেহটা বেশি। তারপরও তিনি যেটা বলেছেন যে জুনের মধ্যেই তিনি চীন সফরে যেতে পারেন, নিশ্চিত না করলেও সম্ভাবনাটা দেখা গেছে। এখনো আমরা ভাবছি যে আসলে ভারত তাকে চীন সফরে যাওয়ার অনুমতি দেবে কি না। কারণ হচ্ছে ডক্টর খলিলুর রহমানের মতে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে শরিক হয়, তো সেরকম রাষ্ট্রগুলোর সঙ্গে অবশ্যই বন্ধুত্ব রক্ষার্থে এবং সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সফরে যাবেন, চীনেও সফরে যাবেন। তো এরকম চীন সফরে যাবেন কিনা সেই রকম প্রশ্নে তিনি বলেছেন হ্যাঁ চীন সফরে যাবেন, জুনের দিকে যেতে পারেন। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও ডক্টর খলিল রহমান খুব জোরালোভাবেই বলেছেন এটা সেখানকার মানুষের একমাত্র চাওয়া, তাদের এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে সে অবশ্যই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তো এই দুটো বিষয় নিয়ে আমার আজকের প্রসঙ্গ, সেটি হচ্ছে যে আদৌ তারেক রহমান চীন সফরে যেতে পারবেন কিনা, তাকে চীন সফরে যেতে দেবে কিনা। আমরা দেখেছি যে এই চীন সফর, সর্বশেষ চীন সফরটি শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ভারত তার কাছ থেকে অনেকটাই সরে গিয়েছিল এবং বলা চলে যে ভারত যখন অভ্যুত্থানটা ঘটলো, বিপ্লবটা হলো, বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনাকে তাড়ানোর প্রস্তুতি নিল, তখন ভারত সেই অর্থে কোনো সহযোগিতা করেনি, তারা তার পাশ ছেড়ে দিয়েছিল। তো এই যে কথাটি আমরা শুনেছিলাম সেটির কারণ একটি হচ্ছে চীন সফর, তার একটি কারণ, আরো অনেকগুলো কারণ আছে, আমরা এই মুহূর্তে সেই সব পেঁচালে যাচ্ছি না। তো এখন যদি তারেক রহমান চীন সফরে যান তাহলে সেটি ভারত কোন চোখে দেখবে, এটি একটি ব্যাপার। বা দেখা গেল কোনোভাবে যেহেতু ডক্টর খলিলুর রহমান ভারতের সঙ্গে তার একটা সুসম্পর্ক আছে, ইন্ডিয়ার কি বলে আমেরিকার সঙ্গে তার একটা সুসম্পর্ক তিনি ইতিমধ্যে তৈরি করেছেন, হয়তো কোনোভাবে এটাকে ম্যানেজ করবেন। একটা সফর তো আসলে তেমন কিছু না, এটা দেখাতেই পারেন। কিন্তু সফরে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনায় সরকার কতটুকু সায় দেবে এবং সেইটা আবার ভারতের স্বার্থের কনফ্লিক্ট হবে এই মর্মে বাংলাদেশ পিছিয়ে আসবে কিনা, এটা আমাদের খুবই সন্দেহের একটা ব্যাপার। তো সেই সঙ্গে আমরা আবার আরেকটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে চীন সফর শেষে বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, বা পাকিস্তান থেকে একটা বড় টিম বাংলাদেশে আসবে। বিশেষ করে দুজনের নাম শোনা যাচ্ছে, শাহবাজ শরীফ এবং আসিম মনিরের কথাটা শোনা যাচ্ছে। এবং সেখানেও যেটা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বা প্রতিরক্ষার কাজে যে সমস্ত সরঞ্জাম বা তৈরি হয় সেগুলো রক্ষণাবেক্ষণ, মানে সেগুলোর ব্যবস্থাপনা, অর্থাৎ এই জায়গাটাতে সামরিক খাতে, সামরিক জায়গাটাতে সামরিক অস্ত্র টস্ত্র তৈরি এবং সেগুলোর মেরামত করা, যে ধরনের সহযোগিতার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে, সেসব প্রয়োজনের ক্ষেত্রেই বা পাকিস্তানের একটা টিম বাংলাদেশে আসতে পারে। তো এই সবগুলোই কিন্তু কথা হয়ে আছে ডক্টর ইউনূসের সময়কার। এমনকি তুরস্কের একটা দলের সঙ্গেও কথা হয়ে আছে, চীনের সঙ্গে সামরিক সহযোগিতার কথা হয়ে আছে। তো নির্বাচিত সরকার হয়ে ইতোমধ্যেই এগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান একটু হয়তোবা বসার, নিজেকে একটু মানে নিজেকে স্টেবল করার চেষ্টা করছেন এবং স্টেবল হওয়ার পরে হয়তোবা, যেহেতু এটা পূর্ববর্তী সরকারেরই এজেন্ডা ছিল এবং তারা এগুলোকে অনেকটাই মানে কাছাকাছি করে রেখে গেছেন, এখন শুধু নির্বাচিত একটি সরকারের সেটিকে পাশ করে নেওয়া বা এগিয়ে নেওয়ার দায়িত্ব, হয়তোবা এটা করবেন। কিন্তু করা উচিত বলে আমরা মনে করি, বাট আদৌ তারেক রহমানের পক্ষে সেটি সম্ভব হবে কিনা এবং এটা হবে কিনা এটা আমাদের কাছে এখনো সন্দেহ আছে। কারণ ভারত ইতোমধ্যেই দাবি করেছে, বিশেষ করে এবার যে বিজেপি ক্ষমতায় আসলো সেই বিজেপির একজন নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বারবারই আঘাত করে একটা কথা বলে যাচ্ছেন, সেটি হচ্ছে যে তিনি যেটা মিন করতে চান বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত তারা বদলে দিতে পারেন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে যা কারা ক্ষমতায় আসবে সবকিছু তারা বদলে দিতে পারেন এবং এই বদলে দেওয়ার ক্ষমতাও তাদের আছে, এটি তারা প্রকাশ্যে বলে থাকেন। এই ধৃষ্টতা নিতান্ত বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তার এই কথার কোনো জবাব আজ পর্যন্ত আমরা দিতে দেখিনি।
এমনকি সীমান্ত হত্যা নিয়েও বিএনপিকে বা বর্তমান সরকারকে কোনো জবাব দিতে দেখিনি। তাই বলেই কি আমরা সরকারকে এতটা দুর্বল ভাবতে পারবো? না। আমরা জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করব, আমরা দেখব যে এই সরকার আসলে শেষ পর্যন্ত চীন সফরে যায় কিনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটে কিনা, এবং পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতার চুক্তিতে আগায় কিনা। যদি এর কোনোটা না হয়, ধরে নিতে হবে এই সরকার, এই বিএনপি সরকার, এই জিয়া পরিবারও শেষ পর্যন্ত ভারতের করায়ত্তে চলে গেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। দেন আমাদের কাছে একমাত্র ভরসার স্থল থাকবে বাংলাদেশ জামাত ইসলামী। ইতিমধ্যেই অনেক মানুষ বলতে শুরু করেছে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য এখন মানুষের আস্থা কেবল জামাত ইসলামের উপর, কারণ জামাত ইসলামী একমাত্র দল যাদেরকে ভারত কখনো পকেটে নিতে পারেনি এবং পারবে না। স্বাধীনতার 54 বছর পর্যন্ত এই ভারত বিরোধিতার কারণে বাংলাদেশ জামাত ইসলামী যে পরিমাণ নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং ফাঁসিতে ঝুলেছে, তারপরও জামাত ইসলামের কোন নেতাকে পকেটে নিতে পারেনি ইন্ডিয়া। আদার হ্যান্ড আমরা দেখলাম যে ভারতের সঙ্গে সেই ধরনের বৈরিতাও তারা তৈরি করতে রাজি নয়, কিন্তু বাংলাদেশের স্বার্থ এক চুল ছাড়তে রাজি নয় জামাত ইসলামী। এবং মানুষ মনে করছে শুধু বাংলাদেশের নয়, যদি বাংলাদেশে জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে বড় সৌভাগ্যবান যারা হবে বাংলাদেশের মানুষের পাশাপাশি ভারতের মুসলমানরাও সৌভাগ্যবান হবে। আজকে যে মুসলমানদের উপর নিপীড়ন চলছে, এর একটি ঘটনাও হয়তো ঘটতো না যদি বাংলাদেশের জামাত ইসলামের মতো কোনো দল ক্ষমতায় থাকতো। কেন ঘটতো না? একটা ট্রাম্প কার্ডই যথেষ্ট এটার জন্য। যদি ভারতের অভ্যন্তরে যদি কোনো সংখ্যালঘু নির্যাতন হয়, কোনো মুসলমানের উপর হামলা হয়, কোনো কুশিনের ঘটনা ঘটে, তাহলে আমরা আমাদের বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য যারা স্বাধীনতাকামী তাদেরকে আমাদের ট্রানজিট দিয়ে দিব, তাদেরকে ভারতে ঢোকার পারমিশন দিয়ে দিব। ব্যাস, এই একটা হুঁশিয়ারিতে কিন্তু পুরো ভারত কেঁপে উঠত এবং মুসলমানদের উপর অত্যাচার দূরে থাক, সালাম করে চলত। কিন্তু শেখ হাসিনাও কখনো এই হুঁশিয়ারি দিতে পারেনি। আমরা দেখলাম যে বিএনপিও সেই হুঁশিয়ারিটি উচ্চারণ করতে পারেনি। তবে যদি তারা ভিতরে ভিতরে প্রস্তুতি নেয় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, সামরিক চুক্তিগুলো মানে যতটুকু হয়ে গেছে এবং যে কথাগুলো হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, ডক্টর ইউনূসের আমলে হয়েছে, এগুলোকে যদি এগিয়ে নিতে পারে তাহলে আশা করা যায় বাংলাদেশ তার সার্বভৌমত্ব নিয়ে আবার কোমর সোজা করে দাঁড়াতে পারবে। অন্যথায় আবার বাংলাদেশের সার্বভৌমত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। এমন দিন না আসুক, বাংলাদেশ সগৌরবে মাথা উঁচু করে বাঁচুক, সে প্রত্যাশা রাখছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।